এই সূত্রে আমার ঠাকুরদাদুর দেখা হয় নেতাজির সাথে। তখন উনি নেতাজি না, তখন উনি সুভাষচন্দ্র বোস, তখন উনি সদিচ্ছা কলেজে পড়ে। তাহলে কিন্তু আমরা তোমার দোকানটাকে কিন্তু ঐতিহাসিক দোকান বলে আখ্যা দিতে পারি। আমরা এই রিসেন্টলি কলকাতার হেরিটেজ সার্টিফিকেটও পেয়েছি। আচ্ছা, এরপর থেকে কিছু করার আগে 10 বার ভাববে। একদম এরকম। সরি বলো, জোরে জোরে সরি বলো। সরি। এই একটা মনে হয় চুনো মাছ পেয়েছি। চুনো মাছ দেখে সিলভার কালার দেখবে। তোকে যদি কলকাতা ফিল করতে হয় তোকে নর্থ ক্যালকাটায় আসতে হবে। তোর এই আহিটোলা, বাগবাজার, শোভাবাজার এখানে আসতে হবে, তবেই তুই ফিল পাবি। নমস্কার, লিভিং উইথ ব্লগার্সের নতুন ব্লগে স্বাগত জানাই। রবিবার দিন তো সকালে গিটার ক্লাস যখন করাচ্ছিলাম, তুলি হঠাৎ করে বললো আমাদের কোথাও একটু বেরোনো দরকার। তো সবাই আজকে ফ্রি নেই, ফ্রি বলতে ভাই এবং অভিষেক, আমি আর তুলি। তো 1.5 থেকে 2 ঘন্টা আমরা ঝগড়াঝাটি করার পর কোথায় যাব এরকম একটা আলোচনা যখন চলছিল, তো আমরা আলোচনা করলাম যে নর্থ কলকাতায় যাব ভূতনাথ মন্দির। ওদিকে বেশ কিছু জায়গা রয়েছে ঘোরার জন্য। তো আমাদের গন্তব্য এখন নর্থ কলকাতা। আমরা এখন পৌঁছে গেছি নিমতলা মহাশ্মশান। এটা হচ্ছে ঘাট, ঠিক তার পাশেই ভূতনাথ মন্দির। যদিও এখানে আসার যে আইডিয়াটা, এটা অবশ্যই ভাইয়ের। ভাই, এটা তোর আইডিয়া অবশ্যই এখানে আসার। মসজিদ সম্বন্ধে আপনাদের যা জানার থাকবে বিশ্বজিতের থেকে জেনে নেবেন। হ্যাঁ অভিষেক, মন্দির মসজিদ সম্বন্ধে যা জানার থাকবে সব বিশ্বজিৎ জানে। বিশ্বজিৎ, তবে এখানে একটা নস্টালজিক ব্যাপার আছে। আমি সবসময় বলি, তোকে যদি কলকাতা ফিল করতে হয় তোকে নর্থ ক্যালকাটায় আসতে হবে। তোর এই আহিটোলা, বাগবাজার, শোভাবাজার এখানে আসতে হবে, তবেই তুই ফিল পাবি। এই হচ্ছে ঘাটের এই মুহূর্তের দৃশ্য। বৃষ্টি হয়েছে, গরম এখনো পর্যন্ত সেভাবে কমেনি। এই বাচ্চাদের আনন্দ সহকারে যে স্নান, বহুবার ভেবেছি যে এরকম ঘাটে এসে স্নান করব, সেটা কখনো হয়ে ওঠেনি। এবার যাব আমরা ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। জানি না ভেতরে ব্লগ করতে দেবে কিনা, আমার মনে হয় ভেতরে ব্লগ করতে দেবে না, কেননা শুধু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল কেন, ভারতবর্ষের কোনো মন্দিরের ভেতরেই ব্লগ করতে দেয় না। ভূতনাথ মন্দিরের রাস্তা, আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। খাবারের দোকান টোকান রয়েছে কিছু। জায়গাটা দেখুন, আপনারা অনেকেই এসেছেন। তো এখন যাই, জানি না ভেতরে মোবাইল অ্যালাউ করবে কিনা। ভূতনাথ ধামের একদম আমরা সামনে দাঁড়িয়ে আছি। ভেতর থেকে ভাই ওরা পুজো দিয়ে বেরোলো। রবি ঠাকুরের সমাধিস্থল, নিমতলা ঘাট। এখানেই কবিগুরুর সমাধিস্থল করা হয়। পাশেই নিমতলা শ্মশান ঘাট। এখানে আমার ইচ্ছেতেই এরা সবাই এলো। তুলি, কি ভাবছো? কষ্ট লাগছে কেন? শ্মশান থেকে এই হাওড়া ব্রিজ, অসাধারণ দৃশ্য। আর এখানে আমার বন্ধুর ফটো সেশন চলছে। এই হচ্ছে বিখ্যাত ফটোগ্রাফার অভিষেক দত্ত। শিখিয়ে দিচ্ছে কিভাবে কি পোজ দিতে হবে, কিভাবে ছবি তোলা হবে। তো এখন আমরা যাব, কোথায় যাব ভাই? আমরা যাবো বাগবাজার ঘাট। বাগবাজার ঘাট। আমাদের লঞ্চে চড়ার ইচ্ছে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানে সূর্য তো এখনো ডোবেনি। আগে গিয়ে কিছু খাই, ভাই বলছে ওখানে গিয়ে নাকি হোটেল ফোটেল আছে, কিছু খাবার জায়গা পাবো? হ্যাঁ আছে তো, একটা দেখেছি তো। চলো যাই বাগবাজার ঘাটে। বাগবাজার ঘাট অনেকবার নাম শুনেছি, কখনো আসিনি। নর্থ কলকাতার মানুষদের কাছে না এটাকে নাকি এটা ভীষণ ইমোশনের একটা জায়গা, বেসিক্যালি প্রেম করার জায়গা। তো আমরা তো প্রেম করেছি আমাদের দক্ষিণ কলকাতায়, ছোট গঙ্গায়। তো এরকম একটা জায়গায় প্রথমবার এলাম। এরপর কি আমরা ফেরিঘাটে যাব? ফেরিঘাটে যেতে পারি। ফেরিঘাটে এপার থেকে ওপার যাবো, কোথায় নিয়ে যায় বোধহয়, দেখে খুব ইজি মনে হয়। যদি আমি এখান থেকে একটুখানি যাই, তুলিকে আমি গঙ্গায় ফেলবই 100%।
চেষ্টা করি একটু। আরে টেনে না পড়ে যাও। ব্যালেন্সই নেই কোনো রকম, হয় পারবো না। তুই বলতে না, জানতে পারছি কিন্তু ব্যালেন্স থাকবে না। ভয় লাগছে এটা। এই ফার্স্ট টাইম এটাই উঠলাম, কিন্তু এই জায়গায় উঠবেন না, খুব রিস্কি। কিন্তু যারা চালায় তারা এক্সপিরিয়েন্স হয় না অসাধারণ ভাবে, তারা হেভি। জানি একটু আগাও দেখি কেমন। বাবা বাবা নামি দাও। আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ কি টানতে পারবি, ব্যালেন্স করতে পারবি না। ব্যালেন্স ওদের হাতে হেভি জোর হয়, যারা টানে না তাদের হাতে হেভি জোর হয়। এখন বুঝলাম। এবার যদি ছেড়ে দিবি, অনেক কিছু করেছে। সরি বলো আমাকে। সরি বলো। বলো, যা করেছি সরি। যা করেছি তার জন্য সরি। এরপর থেকে কিছু করার আগে 10 বার ভাববে। একদম এরকম সরি বলো, জোরে সরি। আজকের ব্লগের বিশেষত্ব হলো কোনো কিছু ঠিক ছিল না, হঠাৎ করে ঠিক হলো। বাইরে বেরিয়ে কোথায় যাব না যাব এরকম একটা ঝগড়াঝাটি হচ্ছিল নিজেদের মধ্যে। তারপর ঠিক হলো যে আমরা ভূতনাথ মন্দির যাব, নর্থ কলকাতায় যাব। তো সেখান থেকে বাগবাজার ঘাট। এবার দুপুর তো না খেয়েই বেরিয়েছি, বাড়িতে রান্নাবান্না হয়েছে ঠিকই কিন্তু না খেয়েই বেরিয়ে চলে এসেছি। তো এখন ভাই বলছে যে 100 বছরের নাকি পুরনো চপের দোকান আছে। ভাই এটা কোন জায়গায় যাবো এখন? লক্ষ্মীনারায়ণ চপের দোকান। কি সব চপের দোকানের খবর ভাই ভালো রাখে। তো ওখানে গিয়ে যাই, খাইনি কিছু, খেতে তো হবে। আমরা এখন এসে পৌঁছেছি লক্ষ্মীনারায়ণ শপ অ্যান্ড সন্স, বিখ্যাত চপের দোকান, 105 বছরের পুরনো। এই তার এন্ট্রান্স। বিখ্যাত চপের দোকান, প্রায় 105 বছর ধরে এখানে চলছে চপ বিক্রি। দাদা নমস্কার। দাদা। আমরা খবর পেয়েছি যে মানে উত্তর কলকাতায় সচরাচর আমাদের আসা যায় না, আমরা দক্ষিণ কলকাতার মানুষ। তো উত্তর কলকাতায় যখন এই মানে প্রথম আসার প্ল্যান করেছি, তো আপনাদের এই দোকানটার একটা বিশাল নাম শুনেছি। তো এখানে সর্বপ্রথম এখানেই গেলাম। তো আপনি আপনার দোকান সম্পর্কে বলুন। মানে আমরা তো দেখছি প্রায় 105 বছরের পুরনো। 106 বছরের পুরনো। তাহলে আমার একটু ইনফরমেশনে ভুল রয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মোটামুটি কেমন বিক্রি হয় প্রত্যেকদিন? বিক্রি তো আমাদের ভালোই হয়। তুমি আমাদের বলতে পারো যেরকম পেঁয়াজি চপ, আমাদের এইগুলো সব দিয়ে বেশি বিক্রি হয়। তুমি আমাদের পেঁয়াজি ট্রাই করেছো? না, আমি এখনো কিছু ট্রাই করিনি। মানে আমি এই প্রথম এলাম। আমি তোমার সঙ্গে কথা বলে আমি দেখবো আর কি এখানকার স্পেশাল আইটেম আছে। তুমি সেটা আমাদেরকে সাজেস্ট করবে। তুমি আমাদের সবার আগে পেঁয়াজি ট্রাই করো, আচ্ছা। সয়াবিন ট্রাই করো, আর আম ট্রাই করো। এটা আমাদের সব দিয়ে বেস্ট। তুমি পেঁয়াজি তাও কম বেশি সব জায়গায় পেতে পারো, আমাদের আম আর সয়াবিন কোথাও পাবে। এটা একদম আরেকটা যেটা প্রশ্ন, তুমি কত নম্বর জেনারেশন? আমি 4th জেনারেশন। এটা প্রায় 106 বছরের মধ্যে তুমি 4th জেনারেশন। আচ্ছা, তুমি আমাদেরকে কি সাজেস্ট করছো, মানে কি খাবো? তুমি আমাদের আম আর সয়াবিনটা ট্রাই করো, আর পেঁয়াজিটা ট্রাই করো। আচ্ছা, আমি এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমার ঠাকুর দাদু। হ্যাঁ। ইনি এই দোকানটা স্থাপিত করেছিলেন 1918 সালে। আচ্ছা। নিজের ছেলের নামে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। ইনি আমার দাদু, তারপরে আমার বাবা, তারপরে আমি। বাহ, তাহলে তুমি আমাদের কি সাজেস্ট করছো? আমরা কোনটা ট্রাই করবো? আম আর সয়াবিন একদম মাস্ট ট্রাই। আম আর সয়াবিন, ঠিক আছে, আমরা এখন ট্রাই করবো। নেতাজির হিস্ট্রিটা তো আমরা জানতে চাই। হ্যাঁ, নেতাজির হিস্ট্রি বলতে আমাদের এই দোকানটা দেখো, আমি দাঁড়িয়ে যাই, হ্যাঁ, বলতে ইজি হবে। আমাদের এই দোকানটা দেখো, তুমি লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স বলে খুব কম, নেতাজির তেলে ভাজা বলেই বেশি জানতে পারো। আমরাও ঠিক এইভাবেই শুনে। হ্যাঁ, তো এটার একটা হিস্ট্রি আছে কি, আমার ঠাকুর দাদুর সময় এই দোকানটা অ্যাজ আ ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টারের মতন ব্যবহার করা হতো। তখন তো আর ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেজ ছিল না। তো মানে অমুক লোক আমার ঠাকুর দাদুর কাছে আসতেন, বলতেন ও এলে ওনাকে বলে দিই আজকে 6টার সময় একটা গেট টুগেদার আছে বা একটা মিটিং আছে। আর আমার ঠাকুর দাদু এই মিটিং আর এই গেট টুগেদারে উনি বরাত পেতেন মাটির ভাঁড়ের চা, মুড়ি আর তেলে ভাজা। সেটা মাস্ট ছিল। আর এই সূত্রে আমার ঠাকুর দাদুর দেখা হয় নেতাজির সাথে। তখন উনি নেতাজি না, তখন উনি সুভাষচন্দ্র বোস, তখন উনি স্কটিশ চার্চ কলেজে পড়ে। তাহলে কিন্তু আমরা তোমার দোকানটাকে কিন্তু ঐতিহাসিক দোকান বলে আখ্যা দিতে পারি। আমরা এই রিসেন্টলি কলকাতার হেরিটেজ সার্টিফিকেটও পেয়েছি। আচ্ছা। তো এই সূত্রে আমার ঠাকুর দাদুর নেতাজির সাথে দেখা, আর ওনার প্রতি আমার ঠাকুর দাদুর এতই মানে শ্রদ্ধা আর ভক্তি
উনি কি করেছিলেন 1942 সাল থেকে নিজের বন্ধু বান্ধবদের দিয়ে তেলে ভাজা খাওয়াতেন, মাথায় চুবড়িতে করে তেলে ভাজা নিয়ে কি আজকে তেলে ভাজা খাওয়া সুভাষবাবুর জন্মদিন। আচ্ছা 1947-এর পর থেকে মানে ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পর থেকে 1948 সাল থেকে উনি অফিসিয়ালি দোকানে ওইভাবে বোর্ড লাগিয়ে, দেখো এখানে একটা 1948-এর ছবি আছে, হ্যাঁ 1948-এর একটা ছবি আছে, এই যে, এইটা হ্যাঁ এটা। 23শে জানুয়ারি নেতাজির জন্ম উপলক্ষে তেলেভাজা এইভাবে দোকানে নেতাজির ছবি লাগিয়ে উনি পুরো দোকান সাজিয়ে এটা 1948 থেকে উনি করছেন। সেটা আমরা 2024-ও করেছি, দেখো তোমার পেছনেই বোর্ড আছে এই বছরে। আচ্ছা তো আমরা বলতে পারি যে মানে আমরা শুধুমাত্র সুস্বাদু খাবার খেতে এসেছি তা নয়, মানে এই দোকানের সাথে একটা ঐতিহাসিক হ্যাঁ মানে কাহিনী জড়িয়ে আছে, এবং এরপরে যে আমরা যে কটা খাবার ট্রাই করব মানে ভীষণভাবে আমরাও এক্সাইটেড, কারণ ঐতিহাসিক দোকান থেকে আগে কোনো একটা দোকান থেকে আমরা খেয়েছিলাম, কোন তরুণ নিকেতন আমাদের দক্ষিণ কলকাতায় স্পাইস হোটেল, তো তারপরে এটা কিন্তু এর গুরুত্ব এবং কাহিনী ঐতিহাসিক একটা দারুণ। তো তোমার কথা অনুযায়ী আমরা দেখো ব্যাপারটা হচ্ছে একটা নেম অ্যান্ড ফেম একটা একদিকে, কিন্তু যদি খাবার ভালো না হয় দ্বিতীয় দিন কেউ খেতে আসবে না না অবশ্যই তাই, ঠিক আছে। তুমি আমাদের দোকানে ট্রাই করে তুমি আমাকে বলো খাবারটা কিরম লাগবে। ওকে ঠিক। বেগুনি দিচ্ছি, হ্যাঁ। পেঁয়াজি দিচ্ছি, আমের চপ আর সয়াবিনের চপ। এই চারটে হচ্ছে মানে তোমার এখানকার হ্যাঁ। সবই স্পেশাল। তুমি এটা কিন্তু- খেয়ে দেখো, খেয়ে আমাকে বলবে টেস্টটা কিরকম। আচ্ছা আচ্ছা কেমন খেতে বল, সোয়াবিনেরটা খুব ভালো খেতে। আমি ভাবলাম আবার খাবো। আবার খাবো কিন্তু আরো কিছু খাবো তাই তো? আমরাও খুব ভালো। বলি ঐতিহাসিক চপ কখনো খেয়েছো? অন্যরকম খেতে। যদি একবার বলে একটা ওদের পাড়ায় একটা চপের দোকানে বলছে আমার দাদু এখানে চপ খেতো, খেয়েছিলাম, বলছে দারুণ চপ, তারপর খুব বাজে খেতে সেই চপ। এটা কি যে চপ? আমের চপ। এই বোর্ডটাতে যদি আপনারা একবার তাকান দেখবেন কত বিখ্যাত মানুষের আবির্ভাব এই দোকানে হয়েছে, তার সাথে সাথে আজকে লিভিং উইথ ব্লগার্সও পৌঁছে গেল। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারা কারা আপনারা এসেছেন এই দোকানে আর চপের কেমন স্বাদ। দেখুন আমরা যতটা খাচ্ছি, মানে আমি এখনো খাইনি, বাকি সবাই খাওয়ার পরে যা রিভিউ দিচ্ছে অসাধারণ। এখানে সব অনেক সব বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব এখানে এসেছে, আর যেই দোকানে নেতাজি স্বয়ং নিজেই আসতেন সেইখানকার রিভিউ খুব বলাটা চলে না। ঐতিহাসিক দোকান, অসাধারণ খেতে, দারুণ দারুণ। আমাদের বাড়ির সামনে চৌরাস্তা মোড় পেঁয়াজি বিক্রি করে, ওটাও ভালো, এটা তো আলাদা রকম। ফুড ব্লগার না বলে ভেতরে কি মাল মেটেরিয়াল আছে এত কিছু বলছি না, শুধু বলবো অসাধারণ স্বাদ। সয়াবিনটা খাই, এটা আরো বেশি টেস্ট, সয়াবিনটা অসাধারণ। উত্তর কলকাতা এখানে খাবার দাবার খুবই বিখ্যাত। আমরা অ্যাভয়েড করি মোহনবাগানি এরিয়া বলে আমরা অ্যাভয়েড করি, কিন্তু খাবার দাবার অসাধারণ। তুলিকে যখন প্রথম বলেছিলি চপে তখন আসবি, ওর অভিব্যক্তি গিয়েছিল কি মেকাবো বললো ভাই আমি চপ খাবো না, আর এখন খাচ্ছে দেখ। সবচেয়ে বেশি চপ হয়ে গেছে। তুই তোমার কাছে বেস্ট কোনটা? আমার আমেরটাও খুব ভালো লেগেছে, খুবই ভালো। সোয়াবিনেরটা বেশি আর সবিন দুটোই খুব ভালো। এই যে আমাদের এতগুলো চপ খেয়েছি, 100 টাকা বিল হয়েছে, এই জন্য উত্তর কলকাতা। থ্যাংক ইউ, তোমার ব্যবহার অত্যন্ত ভালো, এবং এই দোকান সম্পর্কে আমার বলার মতো এখনো সেই যোগ্যতা আমি পৌঁছইনি না। আমরা এখানে আসতে পেরে নিজেদেরকে সত্যি ভাগ্যবান মনে করছি। আর আমাদের চ্যানেলটাকে যাতে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেয় এইটুকু বলে দাও। একদম দাদার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটা। আর তোমার তেলে ভাজা কিরকম লাগলো সেটা? অসাধারণ অসাধারণ। তেলে ভাজা শুধু না বলেছে যে বিখ্যাত মানুষরা এসেছে বলে দোকান চলছে তা না, স্বাদ আমাদের যা যা বলেছে এবং যেগুলো বলিনি সেগুলো খুব বেশি টেস্টি ছিল। তো আবার আসবো, একদম আবার আসবো, 23শে জানুয়ারি বাদ দিয়েই আসবো। 106 বছরের পুরনো চপ খেয়েছি, মানে পুরনো চপ খাইনি, চপের দোকান থেকে চপ খেয়েছি। এবার আমরা বিখ্যাত পানীয় খাবো। তো কতদিন ধরে চলছে এই ব্যবসা? এই ব্যবসা আমার বাবা আরম্ভ করেছিলেন 1978 থেকে, 78 থেকে, আর আমি চালাচ্ছি 2005। তুমি? মানে মোট কত জেনারেশন ধরে চলছে এটা? হয়ে গেল তো সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। ওরে বাপরে, তা তো কি মানে সব থেকে ভালো এখানে কি পাওয়া যায়, কি খাওয়াচ্ছ বলো?
ছোটো মশলা নেই। আপনি দেখুন এখানে ফ্লেভার লস্যির মধ্যে ম্যাঙ্গো, রোজ, স্ট্রবেরি, চকলেট বেশি এটাই চলে। আচ্ছা। আর মিল্ক শেকের মধ্যে কেসার বাদাম, কেসার পেস্তা, ঠান্ডাই, আচ্ছা। সবই নিজের জায়গা কাস্টমারের ফেভারিট আছে এখানে। আচ্ছা, আমি তো একটা ম্যাঙ্গো খাবো, এবার আমার বন্ধুদের জিজ্ঞাসা করি ওরা কি খাবে, ঠিক আছে? এই আমাদের অর্ডারের প্রসেস চলছে। এটা হচ্ছে কাঁচা আম না দাদা? এটা অরেঞ্জ। রাইট ম্যাঙ্গো। দুটো তিনটে খেয়েছে, এই নিয়ে 4 নম্বর। একটা ফেলে দিয়েছি। খেয়ে ফেলে দিয়েছে। দারুণ দারুণ। তোর বউ আসুক, তোর হচ্ছে। সাউন্ড এফেক্টটা দিয়ে দে খাওয়ার পর। বাবা গো, নীলাচল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার থেকে আমরা মাছের কচুরি নিয়ে নিয়েছি ইতিমধ্যেই। তো ফুড ব্লগ বা ফুড রিভিউ করার জন্য আমরা যাকে প্রধান অতিথি হিসেবে আনি প্রত্যেকটা ব্লগে, আমন্ত্রিত। তো আমন্ত্রিত অতিথি, তাই তো ভাই? একদম আমন্ত্রিত হচ্ছে। মাছের কচুরি এটা খুঁজে 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 আমরা পেয়েছি অনেক কষ্টে। অনেক। এটা আমার কেউ মনেও হচ্ছে না যেটা মাছের কচুরি। এটা আমার এই একটা মনে হয় চুনো মাছ পেয়েছি। চুনো মাছ দেখে সিলভার সিলভার কালার দেখবে। আমাকে এইবার দিল, সত্যি মাছের কচুরির মতো কিছুই লাগলো না, মাছের কোনো স্বাদ নেই। নর্মাল কচুরি আমাদের বাঘাযতীনে যেমন পাওয়া যায় ওরকমই, আর অন্তত পক্ষে আমাদের বাঘাযতীনের কচুরিগুলোর তরকারি অনেক বেশি স্বাদের হয়, যেটা এখানে কোনো রকম সেই রকম স্বাদ আমরা পেলাম না। আমরা যে ফুড ব্লগিংটা কেন করি না, এর জলজান্ত উদাহরণ আমি আর টুলি। সাধারণত মানে কয়েকটা চপ নিয়ে ভাগ করে খেয়েছি, একটা লস্যি খেয়েছি, আর এখানে এসে 4টে কচুরি খেয়েছি, তাও আমি ভাগে অর্থে অর্ধেকটা খেয়েছি। এতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। সুতরাং ফুড ব্লগিং আমাদের দ্বারা হবে না। হ্যাঁ, তবে আমরা কীভাবে কাটালাম সেটাই দেখানোর চেষ্টা করলাম। তবে এই দোকানটা সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম যে ভালো কচুরি পাওয়া যায়, স্বাদের কচুরি পাওয়া যায়, তো সেরকম কিছুই হলো না। ডিসঅ্যাপয়েন্টেড, খুব খারাপ খেতে, আসবেন না একদম। নাম বলে দিই, নীলাচল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, মাছের কচুরি, কোনো কিছুই খেতে আসবেন না এখানে। ব্লগ করে বিধ্বস্ত হয়ে যাওয়া অনেকদিন পর এরকম হলো। তোমার লাগছে বিধ্বস্ত? না, আমার লাগছে। আমাদের দ্বারা খাওয়া দাওয়া করে, মানে এক কথায় ফুড ব্লগিং আমাদের দ্বারা হবে না, এই জন্য আমরা ফুড ব্লগিং করিও না, খেতে পারবো না। তো যাক, ব্লগটা আজকে এখানেই শেষ করি। কিছু ইউনিক জায়গায় যাওয়ার চেষ্টা করলাম, জানি অনেক ব্লগারই আগে এইসব জায়গায় গিয়েছেন, আমরা আমাদের মতো করে ব্লগ এই জায়গাগুলো গিয়ে করার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও যেভাবে সাপোর্ট করছেন করতে থাকুন, আপনারা সাপোর্ট করছেন বলেই এইভাবে নতুন নতুন ব্লগগুলো আপনাদের সামনে তুলে ধরবার সাহস পাই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।